আমরা যেটা পড়বো, আচ্ছা শুনো, ওই যে 8টা যে গ্রাফ ছিল, সেই 8টা গ্রাফ হচ্ছে পেজ নাম্বার কত, দ্বারা বের করে নিই। স্যার আমার বইয়ে স্যার 82 এ স্যার। হ্যাঁ, এই যে গ্রাফগুলো, ঠিক আছে, 79 পেজে, এই যে 79 পেজ, চ্যাপ্টার 3 সাপ্লাই এন্ড ডিমান্ড থিওরি। এখানে এরকম এই গ্রাফগুলো দিয়ে তোমরা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে এই 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার গুলো করা যাবে, 3 নাম্বারের। আর 4 আর 5 হচ্ছে তোমার কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস থেকে তোমরা করতে পারবে। 4 আর 5 আর 1, 2 হচ্ছে তোমরা ইয়াতে দেখবে, পেজ নাম্বার 787 এ, 787 পেজে। তারপর আমরা চলে যাব প্রাইস কন্ট্রোলে, যেটা আজকে পড়বো, প্রাইস কন্ট্রোল। কিভাবে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো প্রোডাক্টের প্রাইস আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে সরকারের, ঠিক আছে, কারণ ব্যবসায়ীরা তো এগুলো নিয়ন্ত্রণ, জনগণের নিয়ন্ত্রণের বাইরে নেওয়ারই চেষ্টা করে। তো সরকারের কাজ হচ্ছে জনকল্যাণ করা বা পাবলিক ওয়েলফেয়ার। তো সেই জন্য হচ্ছে যে তোমার পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার, রেগুলেশনস করে বা কন্ট্রোল করে, এরকম। তো প্রথমে যে প্রাইস সিলিং, কিভাবে একটা পণ্যের সর্বোচ্চ দাম সরকার দিয়ে দেয়। A government mandated maximum price above which legal trades cannot be made. মানে সরকার সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য যে কোনো পণ্যের ক্ষেত্রেই যেই মূল্যের উপরে প্রোডাক্ট সেল করা অবৈধ, মানে লিগ্যাল হবে না, প্রোডাক্ট মানে বাণিজ্য করা লিগ্যাল হবে না, যে পণ্যের মূল্য যেটা সরকার নির্ধারণ করে দিয়েছে তার উপরে বা তার চেয়ে বেশি। যেমন ধরো এই গ্রাফটা, এই গ্রাফে হচ্ছে প্রাইস সিলিং করা আছে। ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে $12 ইকুইলিব্রিয়াম প্রাইস, আর তোমার ইকুইলিব্রিয়াম সরকার নির্ধারিত প্রাইস সিলিং হচ্ছে $8। তাহলে মার্কেটে শর্টেজ, এ প্রাইস সিলিং ক্রিয়েটস এ শর্টেজ, প্রাইস সিলিং এর ফলে মার্কেটে শর্টেজ সৃষ্টি হয়, প্রাইস সিলিং মার্কেটে শর্টেজ সৃষ্টি করে। তাহলে মার্কেটে যখন শর্টেজ হয় তখন আবার পণ্যের দাম বেড়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়। কিন্তু এখানে
ইকুইলিব্রিয়ামে যাবে না, কারণ হচ্ছে এটা তো সরকারি নির্ধারণ করছে সরকার। সো প্রাইস সিলিং যেখানে আছে সেখানেই থাকবে, মার্কেটের শর্টেজ সৃষ্টি হবে, ডিমান্ড বেশি থাকবে এবং সাপ্লাই কম থাকবে। তো এরকম তো এখন কোন কোন পণ্যের ক্ষেত্রে সরকারি প্রাইস সিলিং গুলো করতেছে, সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে ওগুলোর ক্ষেত্রেই সরকার প্রাইস সিলিং করে। বিশেষ করে চাল, ডাল, তেল, আটা, ময়দা, সুজি, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাঁচা মরিচ, মাছ, মাংস, গরুর মাংসের দাম প্রায় সরকার সিলিং করে। রমজান মাস আসতেছে, তখন দেখবে যে প্রাইস সিলিং করবে সরকার বিভিন্ন মার্কেটে, সিটি কর্পোরেশন মার্কেটে। মিরপুর 1 নম্বর গেলে দেখতে পারবে, মিরপুর 1 নম্বর তো সিটি কর্পোরেশন মার্কেট, ওখানে গেলে দেখতে পারবে যে দোকানগুলোর সামনে তালিকা দেয়া আছে, লিখে রাখে। দেখবে রমজান মাসে লিখে, সারা বছর লিখে না, রমজান মাসটাই লিখে বেশি। সারা বছর দেখা যায় যে ওই অন্য কত দোকান থাকে কিন্তু লেখা থাকে না, ওই ইয়াতেই থাকবে, সিটি কর্পোরেশন মার্কেটে থাকবে। ঢাকা শহরের সব সিটি কর্পোরেশন মার্কেটে এটা সরকার নির্ধারণ করে দেয়, পণ্যের দাম লিখে রাখতে হবে। যদিও অনেকে লিখে না, এগুলো নীতি নৈতিকতার বিষয়, আসলে সরকার কত কন্ট্রোল করবে? আসলে আমরা তো দোষ দিয়ে লাভ নেই সরকারের, সবসময় জনগণের নীতি নৈতিকতা নাই। তো এই বিষয়গুলো বুঝতে হবে। ব্যবসায়ীদের নীতি নৈতিকতা না থাকলে তো এখানে, কারণ নীতি নৈতিকতা সরকার পরিবর্তন করতে পারে না, সরকার স্টেপ নিতে পারে। ঠিক আছে, তো এই আর কি। তো এগুলোর ক্ষেত্রে সরকার প্রাইস সিলিং করে দেয়। Price floor. Government mandated minimum price below which legal trades cannot be made. সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য, যে মূল্যের চেয়ে কম বা নিচে, যে মূল্যের নিচে বা যে মূল্যের চেয়ে কমে কেউ প্রোডাক্ট বিক্রি করতে পারবে না, বা সেটা যদি বিক্রি করে তাহলে সেটা ইলিগাল হবে। লিগাল ট্রেডস করতে গেলে অবশ্যই সেই প্রাইসে করতে হবে, অথবা সেই প্রাইসের বেশি দিয়ে করতে হবে লিগাল ট্রেডস। যেমন এই গ্রাফে আমরা দেখতেছি প্রাইস ফ্লোর $20, সরকার নির্ধারণ করছে $20। এক্ষেত্রে মার্কেটে সারপ্লাস সৃষ্টি হয়েছে, এখানে ডিমান্ড কম থাকে, সাপ্লাই বেশি থাকে, যার কারণে আনসোল্ড প্রোডাক্ট থেকে যায়। তো এগুলো সরকার এটা করে এখানে, যদিও আমরা জানি সারপ্লাস যখন হবে তখন আস্তে 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 অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ইকুইলিব্রিয়ামে পৌঁছবে, কিন্তু এখানে সেই সুযোগ নাই, কারণ হচ্ছে এটা সরকার নির্ধারণ প্রাইস ফ্লোর। সো এটা এখানে যাবে না, সারপ্লাসই থাকবে। তো এখন সারপ্লাস কি ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সরকার প্রাইস ফ্লোর করে, সেগুলো হচ্ছে বিশেষ করে ডিউরেবল গুডস এবং হচ্ছে তোমার বিশেষ করে অ্যাসেট, যেমন ধরো ফ্ল্যাট, যেমন ধরো প্লট। বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম প্লটের বা ফ্ল্যাটের, স্কোয়ার ফিট এক এক এলাকায় এক এক রকম দাম। মিনিমাম প্রাইস সরকারের কাছে একটা তালিকা থাকে। কেউ ইচ্ছা করলেই 5 কাঠা কেউ জমি কিনলো 5 কোটি টাকা দিয়ে, কিন্তু সে রেজিস্ট্রেশন যখন করবে জমিটার, তখন সে দেখায় দিল 2 কোটি। তাহলে 2 কোটি যদি দেখায় তাহলে সরকার সেটা মানবে না। সরকারের নির্ধারণ করা আছে, সরকার মিনিমাম প্রাইস দেওয়া আছে, সেখানে হচ্ছে তোমার কত, ধরো যে 5 কাঠা জমি 60 লাখ করে হলে 3 কোটি টাকা, সরকারের কাছে মিনিমাম মূল্য হচ্ছে 3 কোটি টাকা দেয়া আছে। যদিও মার্কেট প্রাইস ছিল এখানে 5 কোটি টাকা দিয়ে সে কিনছে, কারণ সরকার একটু কমেই রাখে, সেখানে ধরো যে 3 কোটি দিয়ে রাখছে। তো সেক্ষেত্রে কেউ যদি 2 কোটি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে যায়, তাহলে সরকার ট্যাক্স কম পাবে। এই কারণে সরকার বলে যে ওই অঞ্চলের জমির দাম মিনিমাম 3 কোটি টাকা আমাদের তালিকায় দেওয়া আছে, সো আপনি মিনিমাম 3 কোটি টাকায় রেজিস্ট্রেশন করতে হবে। 60 লাখ করে কাঠা, 40 লাখ করে দেখানো যাবে না, 60 লাখ দেখাতে হবে।
তো যার কারণে হচ্ছে যে তোমার যার কারণে এটা হবে না। তো এরকম যেমন ফ্ল্যাটের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন খরচ বা সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেকে ফ্ল্যাটের দাম কম দেখিয়ে তারপরে সেটা রেজিস্ট্রেশন করে। সো এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে ইচ্ছা করলেই কেউ এই কাজ করতে পারবে না, যে সে কম দামে প্রোডাক্টটা কিনবে বা কেউ বিক্রি করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আরো কিছু ঝামেলাও আছে। এক্ষেত্রে কেউ যদি ধরো 5 কোটি টাকা একটা প্রোডাক্ট বিক্রি করলো, 5 কোটি টাকা ফ্ল্যাট বিক্রি করলো, কিন্তু সে দেখাচ্ছে যে লোক কিনলো সেই লোক দেখাচ্ছে 2 কোটি, তাহলে তো যে লোকটা বিক্রি করলো 5 কোটি টাকা সেই লোকটা 2 কোটি টাকাই সরকারি হিসেবে সে 2 কোটি টাকাই পায়, কিন্তু আসলে সে তো পেয়েছে 5 কোটি টাকা। তাহলে বাকি 3 কোটি টাকা কি হবে? 3 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা, তখন সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে। সো ব্ল্যাক মানি তো করা যাবে না। ব্ল্যাক মানি করলে তো সেই টাকাটা যদিও সে বৈধভাবেই সে বিক্রি করছে, সে কারো ক্ষতি করে নাই, তার ফ্ল্যাট সে বিক্রি করছে, কিন্তু তার ফ্ল্যাট বিক্রি করলেও স্যার 5 কোটি টাকার ট্যাক্স কিন্তু যে লোক কিনছে সেই লোক কিন্তু দেয় না, 2 কোটি টাকার ট্যাক্স দিছে, বাকি 3 কোটি সরকার কিন্তু ট্যাক্স পায় না, যার কারণে সরকার প্রাইস ফ্লোরটা করে দেয়। ঠিক আছে, প্রাইস ফ্লোর করে দেয়, এখানে সরকার যাতে রেজিস্ট্রেশন খরচ বেশি দেখায়, মানুষ যাতে ঠিক মতো সরকারের ট্যাক্স দেয়, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে তারপরেও সরকার মিনিমাম মূল্যের চেয়েও আসলে মার্কেট প্রাইস আরো বেশি থাকে। কারণ কেউ যদি সেই টাকাটা, তার টাকাটা সে যদি কি বলবো এখন, তার টাকা তো সে অনেকেই আছে এরকম, তার এই কাজগুলো করে, যার কারণে মানুষের কাছে বৈধভাবে টাকা ইনকাম করে, কিন্তু দেখা যায় যে সেটা অবৈধ হয়ে যায় সেই টাকাটা। ঠিক আছে, সেই টাকাটা দেখা যায় ব্ল্যাক মানি হয়ে যায়, তখন আর কি করার থাকে? কোনো কিছুই করার থাকে না, তখন লস। জি এরকম স্যার। আর কি, লস বলতে ব্ল্যাক মানি হয়ে যায়। ওই টাকাটা যদি সরকার কখনো সিজ করে সে কিছুই করতে পারবে না। উল্টা স্যার আরো জরিমানা খাবে। হ্যাঁ, কিন্তু সে মানে কিন্তু কারো ক্ষতি করে নাই, সে জাস্ট জি তার স্যার। ফ্ল্যাট বিক্রি করছে। ঠিক আছে, তো সরকার যে ট্যাক্স যাতে ফাঁকি না দিতে পারে এই কারণে প্রাইস ফ্লোরটা করা হয়। আরেকটা হচ্ছে যেমন ধরো বিদেশ থেকে ইম্পোর্টেড যেগুলো আমদানিকৃত পণ্য, সেগুলোর ক্ষেত্রেও সরকার এরকম প্রাইস ফ্লোর করা থাকে। যেমন ধরো কেউ বিদেশ থেকে একটা গাড়ি, কেউ একটা টয়োটা ধরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনে নিয়ে আসছে, ধরো যে নতুন একদম 2019-20 মডেল, ঠিক আছে, 2020 মডেলের প্রিমিয়াম নিয়ে আসছে। তো সেক্ষেত্রে ধরো এটার দাম, ব্র্যান্ড নিউ গাড়ির দাম সরকারের কাছে জানে সরকার যে এটার দাম হচ্ছে 10 লাখ টাকা, সে 10 লাখ টাকা দিয়ে কিনে আসছে, কিন্তু সে যদি এনে দেখায় সেটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা, তাহলে কিন্তু সরকার কিন্তু এটা কাজ হবে না, কারণ সরকারের কাছে তালিকা আছে। সরকারের কাছে তালিকা আছে যে কোন প্রোডাক্টের দাম কত, আর এগুলো সার্চ করলে পাওয়া যায়, ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে যে এটা আসলে কত দিয়ে সে কিনে আছে। আর গাড়ির ক্ষেত্রে ট্যাক্স বুঝোই, 10 লাখ ট্যাক্স দিতে হবে তোমার, 200% ট্যাক্স দিতে হবে, মানে 20 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। সো গাড়ির দাম হবে কত? 30 লাখ। তারপরে ধরো যে বিক্রি করলে গাড়ির দাম বাংলাদেশে কিনতে কিনতে কেউ কাগজপত্র শর্ট সবকিছু কিনে হয়ে যায় 35-40 লাখ, 35 লাখ টাকা হয়ে যায়। ঠিক আছে, তো এরকম হচ্ছে অবস্থা। কিন্তু সে যদি দেখায় যে সে গাড়ি আনছে 5 লাখ টাকা দিয়ে, তাহলে ট্যাক্স দিবে আর 10 লাখ, তাহলে হবে খরচ পড়বে তার 15 লাখ টাকা, সব মিলে 20 লাখ টাকায় তার কমপ্লিট, কিন্তু গাড়িটার দাম মার্কেটে 35 লাখ টাকা। সুতরাং সে কিন্তু 5 লাখ টাকা দেখানো তার পক্ষে সম্ভব না, কারণ সরকার তো জানে এই গাড়িটা সে বিদেশ থেকে ভুয়া ভাউচার নিয়ে আসছে। ঠিক আছে, আসলে গাড়ির দাম হচ্ছে 10 লাখ টাকা। এখন কেউ যদি বলে যে আমি গাড়িটা গিফট আনছি, আমাকে গিফট করছে ওই দেশ থেকে, ঠিক আছে, গিফট করলে ঠিক আছে, গিফট করছে, কিন্তু গাড়ির দাম অনুযায়ী আমাদেরকে ট্যাক্স দিতে হবে। বুঝতে মানে পারছো? ট্যাক্স দিতেই হবে স্যার। ট্যাক্স মাপ নেই তোমাকে, তোমাকে গিফট দিলেও তো ট্যাক্সের কোনো মাপ নেই। জি স্যার। এই হচ্ছে অবস্থা, কি ট্যাক্স কিন্তু দিতেই হবে। তো এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে ট্যাক্স দিতেই হবে। এরকম হচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রেও, যে কোনো ইলেকট্রনিক্স পণ্য, ফ্রিজ কিনে নিয়ে আসলো কেউ বিদেশ থেকে, মোবাইল ফোন, এসি, তারপরে ওয়াশিং মেশিন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সবকিছুই তোমার ট্যাক্স দিতে হবে, মাপ নাই। সো এগুলি সবই
প্রাইস ফ্লোর ইভেন বাংলাদেশে তো তোমার প্রাইস ফ্লোর ইয়ার ক্ষেত্রে করা আছে লেবারদের ওয়েজ এর ক্ষেত্রে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের মিনিমাম ওয়েজ কিন্তু সরকার নির্ধারণ করছে। সেটা কত টাকা আমার মনে নাই, তোমরা গুগলে সার্চ করলে পাবা। আচ্ছা তার আমি দেখি তো, মিনিমাম ওয়েজ ওকে স্যার। মিনিমাম ওয়েজ ইন গার্মেন্টস ওয়ার্কার বাংলাদেশ $8,000 নির্ধারণ করেছে 2018-তে। The Bangladesh government announced a new minimum wage for garments workers which has fixed the minimum monthly wage 8,000 টাকা $95। ঠিক আছে, 8,000 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। এটা হচ্ছে মিনিমাম ওয়েজ ল, মিনিমাম ওয়েজ যে সরকার নির্ধারণ করে দিয়েছে। তো এখানে হচ্ছে প্রাইস ফ্লোরটা থাকবে মিনিমাম 8,000 টাকা। 8,000 টাকার নিচে কেউ দিতে পারবে না, 8,000 টাকার চেয়ে বেশি দাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, মিনিমাম ওয়েজ, সে তার শ্রমটা বিক্রি করবে মিনিমাম 8,000 টাকায়। কিন্তু দেখা যায় 8,000 টাকা স্যালারিটা ঠিকই, তার ডিউটি থাকবে 9টা-5টা ডিউটি করার কথা, তাকে ডিউটি করে 8টা থেকে দেখা যায় রাত 8টা পর্যন্ত বা সন্ধ্যা 6টা পর্যন্ত। ঠিক আছে, 10 ঘন্টা ডিউটি করে তাকে, বুঝতে পারছো? সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করাবে, প্লাস আবার দেখা যায় আরো 2 ঘন্টা 8টা পর্যন্ত ডিউটি করে আরো 20 টাকা দিয়ে দেয়, ঘন্টা 10 টাকা দেয়। বুঝছো? জি স্যার বুঝতে পারছি স্যার। ঘন্টা 10 টাকা, চিন্তা করছো ব্যাপারটা কত ভয়ঙ্কর? এই হচ্ছে অবস্থা আর কি। বাংলাদেশের অবস্থাটা এমনই, এরা আসলে খুব দীনতা, দৈন্যতা, মানবেতর জীবন তাদের, গার্মেন্টস শ্রমিকদের কষ্ট, এই আর কি চলতেছে কষ্ট। তা আমরা আজকে তোমার নতুন একটা চ্যাপ্টার ওপেন করব। চ্যাপ্টার পেজ নাম্বার 375, এটা রজার রে আর্নল্ডের বইয়ের পেজ নাম্বার 375 এ তোমরা দেখলে পাবা ইলাস্টিসিটি। শীটটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারো, গুগল ক্লাসরুমে আছে। জি স্যার, ইলাস্টিসিটির যে শীট ছিল ওটা স্যার দিয়েছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ইলাস্টিসিটি ডেফিনেশন লিখছে কি, জেনারেল কনসেপ্ট অফ ইলাস্টিসিটি প্রোভাইডস এ টেকনিক ফর এস্টিমেটিং দি রেসপন্স অফ ওয়ান ভেরিয়েবল টু চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল। মানে হচ্ছে যে একটা ভেরিয়েবল পরিবর্তনের ফলে অন্য একটা ভেরিয়েবলের কতটুকু পরিবর্তন হবে সেটা মেজারমেন্ট বা পরিমাপ করার দায়িত্ব হচ্ছে ইলাস্টিসিটির। এটা পরিমাপ করবে ইলাস্টিসিটির মাধ্যমে। যেমন ধরো যে টেম্পারেচারের পরিবর্তন, ধরো যে এখন টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, মানে 20% ফল করছে। 20% ফল করার কারণে আইসক্রিমের ডিমান্ড কতটুকু ফল করলো, কত পার্সেন্ট? 20%। ইলাস্টিসিটি 20% ওয়েদার পরিবর্তন, টেম্পারেচার ফল করার কারণে আইসক্রিমের সেল বা আইসক্রিমের ডিমান্ড কত পার্সেন্ট ফল করবে সেটাই মেজারমেন্ট করে ইলাস্টিসিটি।
কতটুকু ফল করলো সেটা আমরা ইলাস্টিসিটি কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা দেখবো, তারপরে পণ্য সম্পর্কে আমরা কমেন্ট করতে পারবো যে পণ্যটা কিরকম একটা পণ্য। Price elasticity of demand, a measure of the responsiveness of quantity demanded to change in price. প্রাইজের পরিবর্তনের ফলে প্রাইজের পরিবর্তনের ফলে যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের চাহিদার পরিমাণে কতটুকু পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেয়া আছে এখানে, ED equals percentage change in quantity demanded divided by percentage change in price, মানে প্রাইজের যে পার্সেন্টেজ পরিবর্তন তার ফলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড কতটুকু ইকুয়ালস, এই যে এটা আমি সিম্বলিক্যালি লিখছি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ত্রিভুজটায় যে ডেল্টা সাইন এটাই হচ্ছে পার্সেন্টেজ ফর্ম। তো এটার যে পরিবর্তন quantity demanded percentage change in quantity demanded, QD quantity demanded which is percentage। এখানে আবার ফর্মুলা চেঞ্জ করছি, Q2 minus Q1 divided by Q1, এরকম মানে P1 এর জন্য ধরো যে যখন পার্টিকুলার প্রোডাক্ট ডিমান্ড ছিল Q1, প্রাইজের পরিবর্তন ধরো P2 হলো, P2 এর ফলে কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তন Q2। দুই পাশে পার্সেন্টেজের জন্য 100% কেটে দিলাম, এটাই হচ্ছে মূল ফর্মুলা। এইটা ED হচ্ছে ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কোএফিসিয়েন্ট। ওকে স্যার। এরপরে হচ্ছে টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা বই থেকে আমরা পড়বো, বই থেকে আমরা দেখবো। এটা পেজ নাম্বার 379 থেকে পেজ নাম্বার 381, সেখানে আমরা দেখবো। এটা হচ্ছে চ্যাপ্টার 17, পেজ নাম্বার 375, ইলাস্টিসিটি চ্যাপ্টার। তো আমরা দেখবো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর যে ডেফিনিশন আমরা পড়লাম এটা, তারপরে টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি তোমার 5 ধরনের, এই যেগুলো এই 5টা। আচ্ছা ফাহিম, তোমাদের বাকি পরীক্ষাগুলোর কি অবস্থা? স্যার বাকিগুলো স্যার নেওয়া হচ্ছে স্যার। আপনি আজকে স্যার এই দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি পড়ছে পরীক্ষাগুলা। দেখা আমরা শুনি মাসের পরীক্ষা ক্লাস টেস্ট কুইজ টেস্ট একসাথে হবে, বুঝছো? জি স্যার এইভাবেই নিচ্ছে স্যার। স্যার এইভাবেই নিচ্ছে স্যার, ক্লাস টেস্ট কুইজ টেস্ট একসাথেই অনেকে টিচার নিচ্ছে, আবার অ্যাসাইনমেন্ট দিয়েছে অনেক স্যার। এইভাবেই স্যার, মানে আপনি তো স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, প্রত্যেকেই স্যার একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ। এখন স্যার একটা সাবজেক্টের সিটি হয়েছে স্যার, আর আরেকটা আপনি নিবেন আজকে, আর আরেকটা সাবজেক্ট, আর 2টা সাবজেক্টের হবে স্যার।
তাড়াতাড়ি বলে দিছে যে ডেট জানাই দেওয়া হবে। তোমাদের মিড টার্ম পরীক্ষা কবে কিছু জানেন, যে কেউ কিছু জানাইছে? স্যার শুনলাম স্যার ডেট চেঞ্জ হয়েছে নাকি, যে 4 তারিখ না 5 তারিখ এরকম কিছু একটা শুনেছি স্যার। জানুয়ারি লাস্টে নিলেই ভালো হতো স্যার, কারণ পরীক্ষা তো যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় স্যার, দিতে যখন হবেই। হ্যাঁ, অনলাইনে দিলে তো সুবিধা, অফলাইনে তো না। ভার্সিটি তো এত সহজে খুলতেছে না, সরকার যখন বলবে তখনই খুলবে, এর আগে তো খুলতে পারবে না, জি স্যার। ঠিক না? এর আগে খোলার তো সুযোগ নেই, সরকার যখন বলবে তখনই খুলবে। তা তো অবশ্যই স্যার। বিষয়গুলো ইম্পর্টেন্ট, সরকার কবে বলে। আর আপাতত মানে এসএসসি আর এইচএসসি এর জন্য খুলে দিতে পারে, এসএসসি আর স্যার তাও এইচএসসি। কনফিউশন স্যার যে খুলবে কিনা, শিক্ষা না, প্রতিমন্ত্রী এসএসসি একবার। এসএসসি এইচএসসি হয়তো খুলে দিবে, ওটা চলবে। এখন আসলে ভয় পাইতেছে আর কি, আর কিছু না। কারণ বিশেষ করে ইউরোপের অবস্থাটা বেশি খারাপ। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ইউরোপ, আমেরিকা, জার্মানি, ইভেন স্পেন। ইউরোপ মানে তো জার্মানিও পড়ে। জি স্যার। জি স্যার। জার্মানি তো ইউরোপের ভিতরেই, ঠিক না? জি স্যার। জি স্যার। এই আর কি। বিশেষ করে ইংল্যান্ডের অবস্থা একটু বেশি খারাপ আর কি। ইংল্যান্ডে তো, আমেরিকায় তো 4 লাখের উপরে লোক মারা গেছে, জানোই তো। জি স্যার। ইংল্যান্ডেও প্রায় 90,000-এর মতো হয়ে গেছে। প্রত্যেক দিনই স্যার মানে এইটার রেশিও বাড়তেছে স্যার, কমতেছে না। এই মৃত্যু হার স্যার বাড়তেছে স্যার, কমতেছে না স্যার। দেখা যাচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন দেখা যাচ্ছে 15,600 হয়েছে, পরের দিন দেখা যাচ্ছে 15,601 জন হবেই, এরকমই হচ্ছে স্যার। ইংল্যান্ডে হচ্ছে মৃত্যু 89,261 জন। জার্মানি কম আছে, জার্মানি 47,000। ইটালিতে অনেক, ইটালিতে 82,000। আর আমেরিকায় 4,07,000। আমেরিকা পার ডে এখন 2,000-3,000-এর উপরে লোক মারা যায়। এগুলো ভয় পাইতেছে, এছাড়া কিছু না। আসলে এদেরকে দেখি ভয় পাচ্ছে। বাংলাদেশে তো আসলে কিছুই হয় নাই, সরকার খুব ভালো নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, যার কারণে আমরা আমাদের কিছুই হয় নাই, এই আর কি। আচ্ছা, টাইপস অফ প্রাইস ইলাস্টিক অফ ডিমান্ড এই হচ্ছে 5 ধরনের: ইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক ডিমান্ড, ইউনিট ইলাস্টিক ডিমান্ড, পারফেক্ট ইলাস্টিক ডিমান্ড, পারফেক্ট ইনইলাস্টিক ডিমান্ড, এগুলো। তো এই যে প্রথমটা ইলাস্টিক ডিমান্ড, the demand when the percentage change in quantity demanded is greater than the percentage change in price। আমরা জানি প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এগুলো আমরা জানি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রাইসের কত পার্সেন্ট পরিবর্তনের ফলে ডিমান্ডের কত পার্সেন্ট পরিবর্তন, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আমরা দেখবো প্রাইসের যে পার্সেন্টেজ চেঞ্জ তার তুলনায় ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা বেশি, তখন আমরা সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। এগুলো ডিউরেবল প্রোডাক্টস এর ক্ষেত্রে, বিশেষ করে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, এগুলোর ক্ষেত্রেই তোমার প্রোডাক্টগুলোর ডিমান্ড ইলাস্টিক হয়, কারণ ওগুলোর দাম বেড়ে গেলে জনগণ ডিমান্ড অনেক বেশি কমে যায়, আবার দাম কমে গেলে ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়। তাহলে এখানে একটা গ্রাফ, প্রথম গ্রাফটা এইটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের গ্রাফ। দেখো প্রাইসের পরিবর্তন 10%, কিন্তু ডিমান্ডের পরিবর্তন 20%। কোয়ান্টিটির পরিবর্তন, প্রাইস 10% বৃদ্ধি আর কিউর বৃদ্ধি হয়েছে 20%। ওটা লক্ষ্য করছো? তাহলে প্রাইসের চেয়ে ডিমান্ডের পরিবর্তনটা যখন আমরা দেখবো বেশি, কোয়ান্টিটির পরিবর্তনটা, তখন সেটাকে আমরা ইলাস্টিক ডিমান্ড বলবো। সেক্ষেত্রে ইডি এর মান আসবে, ইডি ইজ গ্রেটার দ্যান, ইডি কোনটা? ওই যে একটা ফর্মুলা যেটা দেখলাম, ইডি Q2 minus Q1 divided by Q1, P2 minus P1 divided by P1। এখানে P1 Q1 এগুলোর মান আমরা যখন বসাবো, প্রাইস 1 Q,
কোয়ান্টিটি 1, প্রাইস 2, কোয়ান্টিটি এগুলো মান বসানোর পরে আমরা যদি দেখি ইডি এর মান 1 পয়েন্ট সামথিং আসছে, ধরো 1.1, 1.2, বাট শুধু আসছে 2 কিংবা 3, মানে 1 এর চেয়ে বেশি, তখন আমরা সেটাকে আমরা বলবো সেটা ডিমান্ড হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে? এবং সেগুলো কোনগুলো? সেগুলো অবশ্যই ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ডিউরেবল প্রোডাক্টস বা হোম অ্যাপ্লায়েন্স, এগুলোর ক্ষেত্রে ঘটে। আর inelastic demand demand when the percentage change in quantity demanded is less than the percentage change in price, প্রাইসের পরিবর্তনের চেয়ে যখন ডিমান্ডের পরিবর্তন কম হবে তখন সেটাকে বলবো আমরা ইনএলাস্টিক ডিমান্ড। যেমন ধরো এই গ্রাফটায় হচ্ছে দেখো প্রাইসের পরিবর্তন 10% কিন্তু কোয়ান্টিটির পরিবর্তন 4%, মানে প্রাইসের পরিবর্তনের তুলনায় কোয়ান্টিটির পরিবর্তনটা কম। এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন ধরো কাঁচামরিচ, ডিমান্ড কিন্তু কমবে না, ডিমান্ড অল্প কমবে, বেশি কমবে না। যেমন ধরো আগে ধরো তুমি কিন্তু হাফ কেজি, তুমি হয়তো ঠিক আছে এখন তাহলে 100 গ্রাম কিনে নিয়ে যাই, যেহেতু কাঁচামরিচের 200 টাকা কেজি, আগে আমরা ঠিক আছে আগে 20 টাকা দিয়ে কিনবো, এখন 20 টাকারও কিনবা, 20 টাকারই কিনবা, একটু কম কিনলা, কিন্তু তুমি তোমার ডিমান্ড এটা কমবে না আসলে, বুঝছো? লবণের ডিমান্ড কমবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের ডিমান্ড কম, মানে প্রাইস যতটুকু বাড়বে সেই অনুযায়ী ডিমান্ডটা কমবে না, ডিমান্ড কমবে তার তুলনায় কম, বা প্রাইস যতটুকু কমবে ডিমান্ড সেই অনুযায়ী বাড়বেও না। প্রাইস ধরো 10% ফল করলো, ডিমান্ড দেখবা যে বাড়বে তখন 4%, এর বেশি বাড়বে না, মানে প্রাইসের তুলনায় ডিমান্ডের পরিবর্তনটা কম হবে। ঠিক আছে? সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এরকম। কারণ তুমি এত বেশি কিনে কি করবা? ধরো যে এখন যদি চালের দাম কমে যায় 10%, তাহলে কি তুমি গত মাসে চাল কিনছিলা 50 কেজি, এই মাসে কি তুমি 70 কেজি কিনবা? কিনে লাভ কি? কে খাবে এগুলো? নষ্ট হবে না? জি স্যার। ঠিক না? ইয়েস কিংবা স্যার। তোমরা ধরো যে এখন প্রাইস 10% বেড়ে গেছে, তাহলে কি তুমি আগে গত মাসে তোমার ফ্যামিলিতে 50 কেজি চাল লাগছে, এখন কি তুমি তাহলে আহ, এই মাসে আহ, কি তুমি তাহলে কম কিনবা? তাহলে কি খাবা না? খাইতে হবে। সো খাইতে হবে স্যার। হ্যাঁ, সো এগুলো দাম বাড়লেও তুমি দেখবে যে একই কিনছো, মানে সেই কারণে সেই অনুযায়ী ডিমান্ড হয়তো ফল করবে না, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, আমরা আজকে আর বেশি পড়বো না, নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, আজকে আর দরকার ওকে নাই। হুম, আজকে আমাদের এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পড়বো, আবার দেখা যাক কি করা যায়। এই আর কি। স্যার। তাহলে আজকে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ওকে স্যার, ওকে স্যার, দিয়ে দিচ্ছি স্যার। ওকে, আল্লাহ হাফিজ। অ্যাটেন্ডেন্স আসসালামু দিয়ে দাও। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।